সোনার কেল্লায় ফেলুদা তোপসেকে বলেছিল, নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে। আমরা সেই সুরে বলতে পারি, নিরপেক্ষ আর থাকা গেল না। যুদ্ধে না জড়ালেও যুদ্ধের খবর আমাদের রাখতে হচ্ছে, কারণ যুদ্ধ যদি ইরান আর আমেরিকার মধ্যে হয় তাহলে হরমুজে আটকে আমাদের হেঁসেল। এবং মজার ব্যাপার হচ্ছে, অথবা দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের হেঁসেলে আবার যুদ্ধের ভ্রুকুটি পড়তে শুরু করেছে এবং হেঁসেলের চাপ আবার বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ আবার ঘনীভূত হয়েছে এবং যুদ্ধের ইন্টেন্সিটি বেড়েছে। শান্তি আলোচনা যা চলছিল সেটার মধ্যে হঠাৎ ছেদ পড়ে গেছে। একদম বর্ষাকালের আবহাওয়ার মতো, কখনো রোদ কখনো বৃষ্টির মতো ইরান আর আমেরিকার সম্পর্কের ওঠাপড়া চলছে এবং যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। সেই জন্যই আমাদের আবার মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গত 3 দিনে মধ্যপ্রাচ্যে প্রত্যাঘাতে, আমেরিকার আক্রমণের প্রত্যাঘাতে ইরান একাধিক মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশে মিসাইল হানা শুরু করেছে। তার মধ্যে জর্ডন আছে, ইরাক আছে, সিরিয়া আছে। এই দেশগুলো ইরানের টার্গেট নয়। ইরান আগেও জানিয়েছিল যে আমাদের প্রতিবেশীরা আমাদের টার্গেট নয়, কিন্তু যারা আমেরিকার সেনাঘাঁটি করে রেখেছে, আমেরিকাকে হেল্প করছে আমাদের ওপর অ্যাটাক করতে, তাদের ওপর আমরা অ্যাটাক করব। সেই দেশগুলোর মার্কিন সেনাঘাঁটিতে আমরা অ্যাটাক করব। ইরান তাই করছে। কিভাবে করছে আমরা মানচিত্রে বুঝে নেব। ইরানের ইস্পাহান হচ্ছে ইরানের একটা বড় মিসাইল বেস। এটা মাটির নিচে ইরানের মিসাইল বেস থাকে, তাই বাইরে থেকে কোনো রকম ক্ষেপণাস্ত্র ছুড়ে বা বোমা ফেলে এই মিসাইল বেস এখনও আমেরিকা ধ্বংস করতে পারেনি। আর ইরানের মিসাইলের যোগানে কোনো ঘাটতি নেই। ইরান এই মিসাইল বেস থেকে জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা করেছে। জর্ডনে মার্কিন সেনাঘাঁটি আছে, সেখানে ইরান মিসাইল হামলা করেছে। যদিও জর্ডনের তরফে জানানো হয়েছে ইরানের 3টি মিসাইল তাদের সেনাবাহিনী ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরানের মিডিয়ার তরফে জানানো হচ্ছে জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে। অনেকগুলো আমেরিকার বিমান এবং তেল ভরার বিমান বা যুদ্ধ বিমানে তেল ভরার জন্য যে বিমানগুলো থাকে, যে বিমান ধ্বংস করে দিলে বেশ কয়েকটা যুদ্ধ বিমান অকেজো হয়ে যেতে পারে, এরকম বেশ কয়েকটা বিমান ইরান ধ্বংস করে ফেলতে পেরেছে। এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হানায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে ইরানের তরফে দাবি করা হচ্ছে। ইরান আর কোথায় মিসাইল মেরেছে? ইরান মিসাইল মেরেছে সিরিয়ায়। এই ইস্পাহান থেকে ইরান মিসাইল গেছে সিরিয়ার তানাফ এয়ারবেস। এই তানাফ এয়ারবেসটা আমেরিকার এয়ারবেস, এটা আমেরিকার সেনাঘাঁটি। আমেরিকা এই তানাফ এয়ারবেস থেকে 3টে দেশের ওপর নজর রাখতো। একটি হচ্ছে সিরিয়া, একটি হচ্ছে ইরাক, একটি হচ্ছে জর্ডন। এই 3টি দেশের ওপর আমেরিকা নজর রাখতো। ইরানের মিসাইল এই তানাফ এয়ারবেসে গিয়ে অ্যাটাক করেছে। ইরান মিসাইল অ্যাটাক করেছে ইরাকেও। ইরাকে কেন মিসাইল অ্যাটাক করলো? কারণ ইরাকের কুর্দিশ রিলিজিয়ানের মিলিশিয়ারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, তাই জন্য ইরানের মিসাইল জুড়ে গেছে কুর্দিশ অটোনমাস রিজিয়ানের বিভিন্ন এলাকায়। শুধু তাই নয়, ইরান আরও 2টি দেশে মিসাইল হামলা করেছে। একটি হচ্ছে কুয়েতে ইরান মিসাইল হামলা করে আমেরিকার সেনাঘাঁটিকে টার্গেট করেনি। কুয়েতে ইরান করেছে কি, কুয়েতের একটা জল শোধনাগার ধ্বংস করে দিয়েছে। তার ফল কি হতে পারে যুদ্ধে? আরব দেশে জলের দাম তেলের চেয়ে বেশি, কারণ আরব দেশে সমুদ্রের জল আছে, পানীয় জলের কোনো উৎস নেই। আরবের অনেকগুলো দেশে কোনো নদী নেই, তাই জন্য আরবে এই জল শোধনাগার হচ্ছে জীবনের স্রোত বলা যায়। এই জল শোধনাগারের ওপর গোটা দেশ নির্ভর করে। কুয়েতের একটা জল শোধনাগার ধ্বংস করে দেওয়া মানে কুয়েতের জনসংখ্যার ওপর ডাইরেক্ট আক্রমণ, কারণ তেল ছাড়াও মানুষ বাঁচতে পারে, তেলে গাড়ি চলে না, জল ছাড়া জীবন চলে না। ইরান একইভাবে এই যে কাতারে এয়ারবেসে, মার্কিন এয়ারবেসে হামলা চালিয়েছে, অর্থাৎ ইস্পাহান থেকে ইরান চতুর্দিকে হামলা চালিয়েছে। এই কাতারের মার্কিন এয়ারবেসে ইরান হামলা চালিয়েছে। এই কাতারে হামলা চালানোর গুরুত্ব কি? এই কাতারে আমাদের এফেক্ট হচ্ছে, এই কাতার থেকে আমরা আমাদের জ্বালানি গ্যাস নিয়ে আসি। আমাদের হেঁসেলে যে আগুন জ্বলে, কাতারে যে এলপিজি উৎপাদন হয়, সেইটি জাহাজ ভর্তি হয়ে হরমুজ পেরিয়ে আমাদের কাছে আসে। তাই জন্য কাতারে এয়ারবেসে হামলা চালানো, কাতারে মার্কিন এয়ারবেসে হামলা চালানো এবং কাতারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ধ্বংস করে দেওয়া বা কাতারকে পরিকাঠামোভাবে ক্ষতি করা মানে
ঘুরপথে আমাদেরও ক্ষতি হওয়া। সেই জন্য ইরানের এই অ্যাটাক থেকে আমরা নজর ফিরিয়ে রাখতে পারি না। এবার ইরান এটা রিটেলিয়েট করেছে, মানে ইরান আক্রমণের প্রত্যাঘাত করেছে। তাহলে আক্রমণটা কে করেছে? অবভিয়াসলি আক্রমণটা করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা আবার আক্রমণ করেছে। আমেরিকা কোথায় আক্রমণ করেছে? আমেরিকা ইরানের বড় শহরগুলোকে আক্রমণ করছে না। আমেরিকা কোথায় আক্রমণ করছে সেটা মানচিত্র দিয়ে বুঝতে হবে। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নজর এখন হরমুজ। এই হরমুজ নামটা এখন বাংলার ঘরে ঘরে সবাই জানে। এই হরমুজ দিয়ে পৃথিবীর 60% বাণিজ্য হয়। এই হরমুজ দিয়ে পৃথিবীর 60% তেল চলাচল করে। আমাদের ভারতে যে জ্বালানি আসে তার অনেকটাই হরমুজ দিয়ে আসে। তাহলে এই হরমুজকে ইরানের দখলমুক্ত করতে, ইরান এই হরমুজ স্ট্রেসটা যেভাবে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে ইরান এইভাবে, তাতে ইরান এই হরমুজটাকে নিয়ন্ত্রণ করে। কারণ এদিকে খুব ক্ষীণভাবে ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহীর উপস্থিতি আছে। হরমুজে ভূভাগে চারিদিক দিয়ে ইরান ঘিরে রেখেছে। হরমুজকে ইরান কন্ট্রোল করে এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের পর থেকেই বন্ধ করে দিয়েছে। যখন যুদ্ধের গতি একটু কমেছে, শান্তি আলোচনার প্রসঙ্গ এসেছে, তখন ইরান মাঝে মধ্যে হরমুজ ছেড়ে দিয়েছে, অথবা ভারতের মতো বন্ধু দেশের জন্য শর্ত সাপেক্ষে হরমুজ ছেড়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চান হরমুজ পুরোপুরি ইরানের দখলমুক্ত করতে। তাই জন্য তিনি কি করছেন? হরমুজের চারপাশে ইরানের যে সেনাঘাঁটি আছে, যেগুলো থেকে মিসাইল ছুড়ে হরমুজের জাহাজে অ্যাটাক করে ইরান, সেই সেনাঘাঁটিগুলো আমেরিকা ভারী বোমা বর্ষণ দিয়ে ধ্বংস করতে চাইছে। যেমন বন্দর আব্বাস, এটি হরমুজের সবচেয়ে কাছের বন্দর এবং খুব বিখ্যাত বন্দর আব্বাস। এই বন্দর আব্বাসে যে ইরানের সেনাঘাঁটি আছে তাতে ভারী বোমা বর্ষণ করেছে আমেরিকা। এছাড়া মিনাবে বোমা বর্ষণ হয়েছে, ইরান শহরে বোমা বর্ষণ হয়েছে। ইরান শহর আবার পাকিস্তান সীমান্তের খুব কাছে। এছাড়া সৃজানে হয়েছে, জাহেদানে হয়েছে, জিরফটে হয়েছে এবং সাবসানজানে হয়েছে। এবং এই জায়গাগুলোতে আমেরিকা ভারী বোমা বর্ষণ করেছে। উদ্দেশ্য একটাই, এই স্ট্রেট অফ হরমুজ, যেটা দিয়ে পৃথিবীর 60% জ্বালানি চলাচল করে, সেইটাকে ইরানের দখলমুক্ত রাখা। এবার যুদ্ধটা এমন জায়গায় পড়ে আছে যে ইরান একেবারে কিন্তু সেনাঘাঁটিতে ভারী বোমা বর্ষণের পরও ইরান এই জায়গাগুলোর নিয়ন্ত্রণ হারায়নি, বা স্ট্রেট অফ হরমুজে ইরানের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেছে তা নয়, বরং কাউন্টার অ্যাটাক করে ইরান দাবি করছে তারা আমেরিকার ভারী ক্ষয়ক্ষতি করতে পেরেছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান আমেরিকার ক্ষয়ক্ষতি করুক বা আমেরিকা ইরানের ক্ষয়ক্ষতি করুক, তাতে আমাদের ওপর কী প্রভাব পড়বে? এইখানেই প্রশ্নটা চলে আসছে তেলের দাম এবং আমাদের ওপর কী প্রভাব পড়বে সেটার ওপর। তাই ইরান থেকে, এই হরমুজ থেকে এই দূরত্বে আছে ভারত। এই হরমুজ হয়ে তেল এই পথে এসে ভারতের বন্দরগুলোতে আসে। এবার এইভাবে হরমুজ থেকে তেল এসে গুজরাটের বন্দরগুলোতে আসে। এবার তেলের যোগানে অবশ্যই প্রভাব পড়েছে হরমুজে যুদ্ধ শুরুর পর থেকে, সেটা অন্য ব্যাপার। প্রশ্ন হচ্ছে, আমাদের বাজারে কি সেরকম প্যানিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে? হিন্দিতে একটা কথা আছে, ছোড়া খরমুজা পর গিরে ইয়া খরমুজা ছোড়া পর গিরে, কাঠটা হামেশা খরমুজা হে। মানে তরমুজের ওপর ছুরি পড়ুক বা ছুরির ওপর তরমুজ পড়ুক, যাই হোক শেষ অবধি তরমুজই কাটে। ইরান আর আমেরিকার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে তাতে ইরানের ক্ষতি হোক বা আমেরিকার, আলটিমেটলি আমাদের যা ক্ষতি হওয়ার তা কিন্তু হচ্ছে। আমাদের জ্বালানির এতে একটু টান আছে, জ্বালানির সরবরাহটা মসৃণ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে নতুন করে যুদ্ধ ইন্টেন্সিফাই হলো, যুদ্ধের বেড়ে গেল, মাত্রা বেড়ে গেল, তাতে আমাদের কতটা ক্ষতি হচ্ছে, আমাদের বাজারে কতটা প্রভাব পড়ছে, আমাদের হেসেলে কতটা টান পড়ছে? অবশ্যই আমাদের ব্যয় সংকোচ করতে হয়েছে, আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হয়েছে, আমাদের তেলের দাম বেড়েছে, এগুলো অস্বীকার করার উপায় নেই। তার কারণ এই হরমুজের ওপর যা আগেই বলছিলাম, আমাদের হেসেল নির্ভর করবে। এই যে হরমুজ থেকে জাহাজ বেরোচ্ছে, এই জাহাজগুলি গুজরাট উপকূলে আসবে, এই জাহাজগুলি মুম্বাই উপকূলে যাবে, এই জাহাজগুলোই আমাদের গোয়ায় যাবে, এই জাহাজগুলোই কেরালায় যাবে, কর্ণাটকে যাবে। এইখানে আমাদের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিভিন্ন বন্দরে হরমুজ থেকে বেরিয়ে আসা তেলের ট্যাঙ্কার এবং গ্যাসের ট্যাঙ্কারগুলো নিজেদের মাল আনলোড করবে এবং সেখান থেকে গোটা ভারতে আমাদের যার যেখানে যেখানে বাড়ি সেখানে গ্যাস পৌঁছচ্ছে, আমাদের হেসেলে পৌঁছচ্ছে। কিন্তু যুদ্ধ এতদিন হয়ে গেল এবং যুদ্ধ অমীমাংসিত, আমাদের কি সত্যি সেরকম পরিস্থিতি হয়েছে? আমরা কি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাচ্ছি না? এটাই হচ্ছে নজর করার মতো বিষয়। সেটা হচ্ছে যুদ্ধের ওঠানামার সঙ্গে বিশ্ববাজারে
তেলের দাম ওঠানামা করছে, এটাই অস্বীকার করার কোনো বিষয় নেই, কিন্তু সেরকম ওঠানামা করছে না। প্রথম উপসাগরীয় যুদ্ধ এবং দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, মানে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করার পর 91-92 সালে যে যুদ্ধ হয়েছিল, বা ইরাকে আমেরিকা আক্রমণ করার পর 2003 সালে যে যুদ্ধ হয়েছিল, তাতে বিশ্ববাজারে তাতে কিন্তু হরমুজ প্রণালী এটা বন্ধ হয়নি, কারণ ইরান সেই যুদ্ধে ছিল না, কিন্তু তাতে বিশ্ববাজারে তেলের দামের যা প্রভাব পড়েছিল তা কিন্তু এখন পড়ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তেলের বাজারটা ডাইভার্সিফাইড হয়ে গেছে। ভারতই আগে একসময় শুধু সৌদি আরব থেকে তেল আনতো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আনতো। ভারত এখন পৃথিবীর 41টা জায়গা থেকে তেল আনে। 2014 সালের পর থেকে তেলের জিনিসটা ডাইভার্সিফাই হয়ে গেছে, তেলের বাজারটা ডাইভার্সিফাই হয়ে গেছে। ভারত রাশিয়া থেকে তেল কেনে, ভারত আমেরিকা থেকে তেল কেনে, ভারত ভেনেজুয়েলার তেলও কেনা শুরু করবে বলে জানা যাচ্ছে। গ্যাস ভারত এখনও কাতার থেকে কেনে এবং গ্যাসের জন্য ব্যয় সংকোচ করতে হচ্ছে, কিন্তু জ্বালানি তেলের ওপর যে বিপুল নির্ভরতা ছিল এটাও ভারত কমাতে পেরেছে 2014 সালের পর। সম্প্রতি হরিয়ানার ভিজ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন এবং ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন যে হরমুজে যে যুদ্ধ পরিস্থিতি তা যদি 2014 সালে হতো তাহলে ভারতের ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত, কারণ ভারতে ট্রেন চলাচলের একটা বড় অংশ তখন ছিল ডিজেলের জ্বালানির ওপর নির্ভরশীল, এবং সেই ডিজেল আসতো, ডিজেল পরিশোধন হয়ে বেরোতো, ডিজেলের খনিজ তেল আসতো সেই মধ্যপ্রাচ্য থেকে, আর কোথাও বাজার ছিল না, আমরা কিনতাম না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, এখন ভারতের যাত্রীবাহী ট্রেন পুরোটাই ইলেকট্রিকে চলে এবং হাইড্রোজেন ট্রেনেরও উদ্বোধন হয়ে গেল। আমাদের ডিজেল ইঞ্জিনগুলো শুধু রাখা আছে ব্রেকডাউন কার হিসেবে, মানে কোথাও যদি ইলেকট্রিকের তার ছিঁড়ে যায়, ইলেকট্রিক ইঞ্জিন বিকল হয়ে যায়, তখন ডিজেলের ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটিকে টেনে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের ট্রেন ব্যবস্থা পুরোপুরি খনিজ তেলের ওপর নির্ভরশীল নয়। কয়লার ইঞ্জিন তো আমরা বহুদিন আগেও পরিত্যাগ করেছি। এবার ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির যোগানও বাড়তে শুরু করেছে। এবার যুদ্ধ থামবে কবে সেটা আমেরিকা ইরান বোধহয় জানে, অথবা আমেরিকা আর ইরানও জানে না, কারণ যুদ্ধে একবার জড়িয়ে পড়লে যুদ্ধ থেকে বেরোনো যায় না। তবে এটা সত্যি, যদি এই খনিজ তেলের প্রয়োজন বিশ্ববাজারে বন্ধ হয়ে যায়, কমে যায়, যেভাবে জার্মানি কৃত্রিম নীল আবিষ্কারের পর ভারতের উপমহাদেশে নীল চাষ এবং নীল চাষকে কেন্দ্র করে ব্রিটিশদের দমনপীড়ন বন্ধ হয়ে গিয়েছিল, কারণ নীল চাষের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছিল। একইভাবে এই খনিজ তেলের নির্ভরতা যদি কমে যায় এবং খনিজ তেলের প্রয়োজনীয়তা যদি ফুরিয়ে যায়, যদি ইলেকট্রিক ভেহিকেল এবং অন্যান্য বিকল্প শক্তির ওপর নির্ভরশীলতা বেড়ে যায়, এবং তাহলে দেখা যাবে একদিন এই মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধ হচ্ছে না, মধ্যপ্রাচ্যের দেশগুলির অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। তার কারণ তেলের জন্য যুদ্ধ, এবং যুদ্ধের জন্য আমাদের সারা পৃথিবীতে সমস্ত দেশের ওপর প্রভাব পড়ে। এই প্রভাবটা, এই নির্ভরশীলতাটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তেলের ওপর থেকে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এই যুদ্ধের কোনো প্রয়োজন হচ্ছে না, বা যুদ্ধ হলেও তার কোনো প্রভাব ভারতের ওপর পড়ছে না।